জল জমি জঙ্গলের অধিকার, বিক্রি হয়েছে নদী পথ থেকে শুরু করে সড়ক পথ থেকে শুরু করে পাহাড়। এখন আমরা মোবাইলে রিলস করি, অনেক সময় রিলসে দেখি পাহাড়ের বুকে খুব সুন্দর সুন্দর কটেজ, যার হয়তো ভাড়া 30-40 হাজার টাকা দিয়ে শুরু, 2 দিন 3 দিনের প্যাকেজ এসব দেখায়, দেখতে বেশ ভালো লাগে। পাহাড়ের মধ্যে থেকে কাঁচের ঘর বেরিয়ে আসছে। আসলে বাস্তবটা হচ্ছে ওই পাহাড়টা যে আদিবাসী জনগোষ্ঠীর নামে ছিল, যারা সেখানকার অধিকারে ছিলেন, তাদের অধিকার ছিনিয়ে নিয়ে এই রাষ্ট্র, আমার রাষ্ট্র যারা শাসন করছে, তারা বিক্রি করে দিয়েছে ওটা আদানি আম্বানি বা কোনো না কোনো পুঁজিপতির হাতে। তারা একটা নামে হোটেল খুলে সেখানে হোটেল চালাচ্ছে, সেখানকার পরিবেশটা ধ্বংস করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় ধস নামছে, যে কোনো সময় বন্যা হচ্ছে পাহাড়ে। আমরা দেখতে পাচ্ছি যেমন ওই পরিবেশ ধ্বংস করার জন্য পাহাড়ে বন্যা হচ্ছে, ধস নেমে ভেঙে যাচ্ছে, উচ্ছেদ হচ্ছে বহু বহু আদিবাসী মানুষজন। ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের কলকারখানাগুলো বিক্রি হয়ে যাওয়ার ফলে, বন্ধ হয়ে যাওয়ার ফলে, ওই ট্রাম কোম্পানিটা উঠে যাওয়ার ফলে প্রায় রেলে 6.5 লক্ষর ওপর শূন্য পদ হয়ে যাওয়ার ফলে, সেখানে কোনো স্থায়ী নিয়োগ না করার ফলে বিভিন্ন জায়গাগুলোকে ওই কন্ট্রাক্টরের হাতে দিয়ে দেওয়ার ফলে সরকারি হসপিটাল, আরজি কর বলুন, পিজি বলুন, এনআরএস বলুন, মেডিকেল বলুন, আজকে লাইনের পর লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে আছেন, কিন্তু সঠিক ওষুধটা পাচ্ছেন না। যেটা পাচ্ছেন, কোথাও জাল স্যালাইন পাচ্ছিলেন, কোথাও জাল ওষুধ পাচ্ছিলেন। এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে গোটা কলকাতা সহ পশ্চিম বাংলা। একটার পর একটা যদি ওষুধের দোকান দেখা যায়, বা ওষুধের যারা কারবারি দোকানওয়ালা ভুল করেন, তারা যে কারবারিদের থেকে নিয়ে আসেন, নিয়ে এসে তারা ওষুধটা বিক্রি করেন। যে কারবারিরা বিক্রি করছে সেখানে জাল ওষুধে ভর্তি, একই স্ট্রিপে জাল ওষুধ, একই স্ট্রিপে সঠিক ওষুধ, কোনটা জাল কোনটা সঠিক আপনি বুঝতে পারবেন না। গোটা দেশটাকে দুর্নীতির মধ্যে ঝুলিয়ে নিয়েছে। আর তার সঙ্গে চরম হয়ে যাচ্ছে বেকারত্ব। একটা মানুষের হাতে কাজ আছে তো কি কাজ আছে? আজকের দিনের ছেলে মেয়েরা যে কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে, তাদের হাতে কি কাজ আছে? তারা সকালবেলা যখন বাড়ি থেকে বেরোন, তখন একটা র্যাপিডো বা একটা সুইগির ডেলিভারি দিয়ে যান। যদি সাইকেল থাকে তাহলে সুইগি বা ডেলিভারিটা দেওয়া যায়। আর যদি কারোর কাছে স্কুটার বাইক থেকে থাকে, তাহলে সে র্যাপিডো বা উবের বাইকের কাজটা সে করে দেয়, দিয়ে সে অফিস ঢোকে, অফিসে চাকরিটা করে, চাকরিটা করার পর সারাদিন তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। 8 ঘন্টার জায়গায় প্রায় 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টার চাকরি। বাড়ি ফেরার সময় আবার আরেকটা দ্বিতীয় কাজ করে তবে বাড়ি ফেরে, না হলে মাসের শেষে যে মাইনেটা আসে, সেই মাইনেটায় নিজের সংসার চালানো দুরস্ত, নিজের হাত খরচা চালানোর পরিস্থিতি থাকে না। ছেলে মেয়েরা পাস করার পর আগে গ্রাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করার কথা ভাবনা চিন্তা করতো, মাস্টার ডিগ্রি করতো কেউ, তার পরবর্তীকালে পড়াশোনা করতো। এখন মাধ্যমিক পাস করার পর কোনো না কোনো কাজে তাকে ঢুকতেই হয়। যদি সে ঢুকতে না পারে, সাধারণ ঘরের ছেলে মেয়ে, তাহলে তার পরবর্তী উচ্চশিক্ষাটা তার সম্ভব হয়ে ওঠে না। যদি সেখানে ঢুকতে না পারে, তাহলে তার বাবা মার পক্ষে আর তার পড়ানো চালানো সম্ভব হয়ে ওঠে না। দিনের পর দিন যাচ্ছে, আমাদের হাতের কাজের পরিসর কমছে, দিনের পর দিন যাচ্ছে। বেসরকারি সংস্থাগুলো একটার পর একটা নিয়ম লাগু করছে, আর সেই নিয়মের ফলে 8 ঘন্টার জায়গায় 14 ঘন্টা খাটতে হচ্ছে। আর গোটা সরকারটা, রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার চুপ মেরে বসে আছে, কারণ তারা আমাদের দেশের বীমা থেকে, ব্যাংক থেকে সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে ওই পুঁজিপতিদের হাতে। চেষ্টা করছে যেটুকু সম্পদ বাঁচানো গেছে সেটাও বিক্রি করে দেওয়া। আমরা ডিওএফআই একদম প্রথম দিন থেকে, প্রথম শুরু থেকে সবার হাতে কাজ, সবার জন্য শিক্ষা, এই দাবিতে আমাদের লড়াই। সেই লড়াই আমাদের চলছে। আমাদের লড়াই আজকে পরিবর্তনের, ওই সবার হাতে কাজের জায়গায় আমরা বলতে চেয়েছি, এখন বলছি, বিগত 5টা বছর ধরে বলে আসছি, সবার জন্য স্থায়ী কাজ। যে কলকাতা শহরে আমরা বসবাস করছি, সেই কলকাতা শহরের কলকাতা কর্পোরেশনে 32,000-এর বেশি শূন্য পদ, অথচ নাগরিক পরিষেবার অবস্থা দেখুন। ওই কলকাতা কর্পোরেশনে যারা মেয়র পরিষদ, মেয়র থেকে শুরু করে মেয়র পরিষদ, তাদের দুর্নীতির হিসাব খাতাটা খুলে দেখুন। সেই দুর্নীতির হিসাব খাতা
বাড়তে বাড়তে সেই লাইনও শেষ হচ্ছে না। হয় ওদের দালালি করতে হবে, হয় ওরা রাত্রেবেলা সন্ধ্যাবেলা যে মদের বোতলটা দিয়ে দেবে কম বয়সী ছেলে মেয়েদের হাতে, সেই ছেলেদের সেই মদের বোতলটা হাতে নিয়ে ওদের দলের সঙ্গে হাঁটতে হবে। আর না হলে কোনো কাজ নেই, ওই সারা দিন রাত দৌড়ে বেরিয়েও পরের দিন সকালের খাবারের টাকাটা রোজগার করে উঠতে পারবে না। তাই আমরা ডিওয়াইএফআই বলছি, আগামী দুদিন আমরা আলোচনা করব কিভাবে আগামীতে আমাদের আন্দোলন, আমাদের লড়াই আমরা আরো তীব্রতর করতে পারবো। আমরা কি দিশা দেখাতে পারবো আমাদের গোটা যুব সমাজকে, যে যুব সমাজটা ছিনিয়ে আনবে তাদের অধিকার। আমরা আমাদের অর্জিত অধিকার রক্ষার লড়াই যেমন করবো ঠিক তেমনই লড়বো যে অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। আমরা ঠিক যেমন লড়েছিলাম, মহিদুল ইসলাম মিদ্দা আমাদের শহীদ, কয়েকটা বছর আগে নবান্ন অভিযানে শহীদ হয় মহিদুল ইসলাম মিদ্দা, কাজের দাবিতে কাজ ছিনিয়ে আনার জন্য। সে অন্য কিচ্ছু বলতে যায়নি, সে সেই মিছিল গেছিল যাতে সবার হাতে কাজ থাকে, স্থায়ী কাজ থাকে। আজকে দেখুন প্রায় 26,000 শিক্ষককে যোগ্যতার নিরিখে কোর্ট থেকে বাতিল করা হতো। এটা তো কবে থেকে বলা হয়েছিল অযোগ্যদের চাকরি দেওয়া হচ্ছে। সেই সময় থেকে যদি মুখ্যমন্ত্রী তৎপর হয়ে, যদি রাজ্য সরকার তৎপর হয়ে এই অযোগ্যদের না নিয়ে যোগ্যদেরকে শুধু রাখতেন, আজকে এই জায়গা দেখতে হতো না। কে তার দায়িত্ব নেবে? ওই মুখ্যমন্ত্রী একটা সভা করে বলে দিলেন হয়ে গেল। এটা বুঝে নিতে হবে যে ওই লড়াইটা আমাদেরও লড়াই, ওই লড়াইও আমরা প্রথম দিন থেকে আছি। আমরা যেমন আজকের দিনে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে, প্যালেস্তাইনের পক্ষে, প্যালেস্তাইনের শান্তি রক্ষার জন্য লড়াই করব, রাস্তায় থাকব। যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে যেমন আমরা রাস্তায় থেকেছি, ঠিক তেমনই আমরা রাস্তায় থাকবো এই 26,000 শিক্ষকদের, যাদেরকে অযোগ্য কিছু শিক্ষকের জন্য, অযোগ্য কিছু শিক্ষক নিয়োগ হওয়ার জন্য বাকি যারা যোগ্য শিক্ষক ছিলেন তাদেরকে বাদ দেওয়া হলো, তাদের লড়াই। আপনারা দেখেছেন সেই দিন, যেদিন প্রথম আমরা ওই খবর পেয়ে আরজি কর কাণ্ডের, আরজি করে ছুটে গেছিলাম, সবাই দেখিয়েছিল, তখন টিভি মিডিয়া দেখিয়েছিল ডিওয়াইএফআই এর কোনো কাজ নেই, ওরা একজন মেয়ে মারা গেছে, কর্মরত ডাক্তার, কিছু একটা ঘটেছে, ওরা গিয়ে সেখানে অ্যাম্বুলেন্সটা আটকে দিচ্ছে, ডেড বডির গাড়ি আটকে দিচ্ছে, বা ওর মায়ের সাথে বাবার সাথে কথা বলতে চাইছে, ওরা শুধু ওখানে হুজ্জুতি করছে। একদল মিডিয়া সেদিন দেখিয়েছিল। আমরা সেদিন বলেছিলাম না, এখানে কিছু ঘটেছে, এমন কিছু ঘটেছে যেটাই ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের কাজ হচ্ছে। তার পরবর্তীতে সমস্ত ঘটনা আমরা প্রত্যেকে জানি। আমরা রন্ধে রন্ধে ওদের চিনেছি যে হ্যাঁ, যে কাজ ওরা সেদিন আরজি কর কাণ্ডের জন্য করেছিল, যে কাজ ওরা এখনো চালিয়ে যাচ্ছে। আজকে তো প্রমাণ হচ্ছে যে ডিউটিরত স্টুডেন্ট PGT2 সেই ডাক্তার মেয়েটি নিশ্চিতভাবে কোনো বড় দুর্নীতির আজ তার কাছে ছিল, প্রমাণ তার কাছে ছিল বলেই তাকে ওইভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়, এবং সেই খুন ধামাচাপা দেওয়ার কাজ তারা আজও চালিয়ে দেওয়া যাচ্ছে। এখনো সঠিক বিচার পায়নি, আর সেই বিচারের জন্য যেমন সেই দিন গোটা কলকাতা সহ, পশ্চিম বাংলা সহ, রাজ্যের বিভিন্ন জায়গা সহ, গোটা দেশের কিছু জায়গা, বিদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে সেই আগুন, যে অভয়ার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। সেই তিলোত্তমার বিচারের জন্য লড়াই আমরা সবাই সাধারণ মানুষের সাথে ছিলাম, সাধারণ মানুষও আমাদের সঙ্গে ছিলেন। আজও সেই লড়াই চলছে, রাস্তায় নেমে রাস্তায় বুঝে নেব সেই লড়াই, আন্দোলন করে সেই অধিকার আমরা নিয়ে ছিনিয়ে আনবো। আমরা যেমন আমাদের কাজের দাবির অধিকার ছিনিয়ে আনবো, আমরা যেমন প্রত্যেকটা পড়াশোনা করতে পারি, কারণ আমরা সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, যারা সকাল থেকে রাত্রি অব্দি উদয়স্ত পরিশ্রম করছেন, তাদের ট্যাক্সের টাকায় সরকারের ঘরে টাকা জমে, সেই টাকা ওই আদানি আম্বানিদেরকে ছাড় দেওয়ার জন্য নয়, সেই টাকায় গড়ে ওঠা সরকারি প্রকল্পগুলো থেকে প্রতিদিন তার ব্যয়ভার কমিয়ে দিয়ে শিক্ষা খাতে, কাজের জায়গায়, স্বাস্থ্য খাতে
ওই বাজেটে তার পার্সেন্টেজ কমিয়ে দিয়ে আর এই সরকার এভাবে চালাতে পারবে না। আমরা দেখেছি জাতিদাঙ্গা মণিপুরে, আমরা দেখেছি গোটা দেশকে জ্বলতে, আমরা দেখেছি দিল্লিতে দাঙ্গা লাগিয়ে ভাগ করে হিন্দু মুসলিম ব্রাহ্মণ দলিত সেইভাবে ভাগ করে আমাদেরকে ভাগ করে রাখা যাবে না। কারণ এটা মাথায় রাখতে হবে যে ব্রাহ্মণ হন আর দলিত হন, হিন্দু হন বা মুসলমান হন, আপনি তৃণমূল করেন বা বিজেপি করুন, আপনি অন্য যে কোনো দল করুন, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ যখন আপনি, তখন আপনার বাড়ির চালের দাম দাও যা, আর যে ওই তৃণমূল দলটা করে না তার বাড়ির চালের দামটাও তাই। তাই সকলকে সমান খরচা দিয়েই তার সংসার চালাতে হয়। সেই টাকাটা তাকে তুলে আনতে হলে তার খাটনি, তার নিজের রক্ত ঘাম মিশিয়ে তার খাটনির টাকা সাধারণ মানুষের কাজেই লাগবে, কোনো আদানি আম্বানিদের হাতে চলে যাবে না। আজকে আমাদের বিএসএনএল সরকারি সংস্থা, আমার আপনার ট্যাক্সে গড়ে ওঠা সংস্থার মধ্যে টাটার ট্যাগ লেগে গেল। টাটা নাকি রুগ্ন বিএসএনএল কে বাঁচাবে না। টাটার কাছে বিএসএনএল এর একটা বিশাল শেয়ার বিক্রি করে দিল সরকার। আমরা বলছি এটা বিক্রি করা যাবে না। আমরা বলছি যা যা রাষ্ট্রায়ত্ত, যা যা সাধারণ মানুষের, তা সাধারণ মানুষকে ফেরত দিতে হবে, কারণ না হলে সাধারণ মানুষ রাস্তা ছাড়বে না। তাই আমাদের অধিকারের লড়াই, কাজের দাবির লড়াই, খেটে খাওয়া মানুষের অধিকার বুঝে নেওয়ার লড়াই আমরা আছি, রাস্তায় থাকবো আজন্মকাল। যতদিন ডিওয়াইএফআই আছে ততদিন রাস্তায় এই লড়াই আন্দোলন চলবে, বঞ্চিত মানুষের অধিকার রক্ষার আন্দোলন চলবে। এই কথা বলে আমার কথা আমি এখানেই শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড বিমগ্ন রায়।